আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে পিআর পদ্ধতি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন ইস্যুতে কথা বলতে ইসিতে জামায়াতের প্রতিনিধি দল। নির্বাচনী জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই এনসিপির। বিএনপি ও জামায়াত সহ সমমনাদের সাথে কৌশলী আলোচনায় নেতারা। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশে যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি। নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলন ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত প্রার্থীরা। রাকসুতেও জমজমাট প্রচার। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে বিরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভোট বাতিলের ঝুঁকি ও গোপনীয়তা রক্ষাকে পোস্টাল ব্যালটের বড় চ্যালেঞ্জ মনে করে ইসি। আদালতের মাধ্যমে আইনি বিষয় সুরাহার পরামর্শ। এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এইরকম, যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে, তাহলে আবার এই ফয়সালা, এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব। অবশেষে হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু। জিম্মিদের বরণে প্রস্তুত তেল আবিব। ফিলিস্তিনিদের উদযাপনে নিষেধাজ্ঞা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবরাখবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। আগামী নির্বাচনে মানুষ আরেকবার রায় দেবে তারা সত্যিকারের অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর ইস্যু আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আগামী নির্বাচনে সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন চান বিএনপি মহাসচিব। বলেন, সংসদের উচ্চ কক্ষে খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকবে। ফখরুল আরও বলেন, সারা দেশে অনেক রকম রাজনীতি হচ্ছে, কথা হচ্ছে, যে পদ্ধতি সম্পর্কে মানুষ অভ্যস্ত নয়, সে বিষয়ে আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলেও মত তার। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে। দর্শক, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে জামাত ইসলামের প্রতিনিধি দল। এ বিষয়ে আরও জানতে চাই, নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথি। আপনি সকাল থেকে এই বৈঠকের খবরাখবর জানাচ্ছেন আমাদের। এখন কোন পর্যায়ে আছে বৈঠক এবং আলোচনার বিষয়গুলো আরও একবার জানতে চাই। প্রায় 12টার দিকে বৈঠকটি শুরু হয়েছে। জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা যেমন নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুর জুবায়ের, নির্বাহী পরিষদের সদস্য সহ 5 জনের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে এবং এই বৈঠকটি পুরো প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথেই বৈঠকটি হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, হয়তো একটি ধারণা পাওয়ার চেষ্টা করবে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড, সেটি তো অবশ্যই থাকছে।
আছে, এছাড়া নির্বাচনে আনুষঙ্গিক অন্যান্য বিষয় থাকছে। তবে গুরুত্বপূর্ণ যে তিনটা আলাদা করে বলা হয়েছে, একটি হচ্ছে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, বিদ্যমান যে পদ্ধতি আছে সেভাবে হবে নাকি জামায়াত ইসলামের যে একক দাবি নিম্নকক্ষে পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতি, সেই পদ্ধতিতে হবে। এই পদ্ধতি হতে গেলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, কী কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কী কী ধরনের প্রবলেম এই আগামী নির্বাচন আসলে এই ধরনের এই নির্বাচন পিআর করার ক্ষেত্রে প্রস্তুত আছে কিনা কমিশনের পক্ষ থেকে নিশ্চয়ই সেটাও জানতে চাওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে গণভোট, যেটি হচ্ছে ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের সংলাপ শেষে যে একমত হয়েছিল গণভোট সম্পর্কে, কিন্তু যে বিষয়টিতে আটকে আছে বাস্তবায়নটা কীভাবে হবে, নির্বাচনের দিন হবে না নাকি নির্বাচনের আগের দিন হবে। যেহেতু নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিকে টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সুতরাং এর মধ্যে গণভোট হলে সেটা নির্বাচন কমিশনের জন্য একই দিনে হলে সেটা নির্বাচন কমিশনের জন্য কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, অথবা আগে হলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এইসব বিষয়ে একটি ধারণা তারা পেতে চাইবেন। এছাড়া সীমানা নির্ধারণ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যদিও এগুলো সমাধান হয়ে গেছে, কিন্তু তারপরে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা তারা বলবেন। মূলত এই হচ্ছে তাদের আলোচনার বিষয়বস্তু, এবং তাদের সাথে আলোচনা শেষ হওয়ার পর যতটুকু আমরা এর আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন একজন কমিশনার আমাদেরকে জানিয়েছিলেন যে যদি একই দিনে নির্বাচন হয় সেক্ষেত্রে শত শত কোটি টাকা এখানে বেচের একটি বিষয় আছে। আর নির্বাচন আগে হলে ব্যালট ছাপানো বা একই দিনে হলে দ্বিগুণ ব্যালট ছাপানো, লোকবলের বিষয় আছে, অর্থাৎ বেশ কিছু বাধা কিন্তু চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে আছে। সে নির্বাচন কমিশনারও নিশ্চয়ই এই বিষয়গুলো তুলে ধরবে জামায়াতের সাথে, তারপরে আসলে বোঝা যাবে বিস্তারিত আলোচনার শেষে। এবং সেই খবর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। জোটবদ্ধ নির্বাচন নাকি এককভাবে লড়াই করবে গণঅভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি? এখনই এমন প্রশ্নের উত্তর না মিললেও পর্দার আড়ালে বিএনপি ও জামায়াতের সাথে সমান তালে এনসিপির আলোচনার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে। যদিও দলটির সদস্য সচিব আক্তার হোসেন আলোচনার কথা অস্বীকার করেছেন, তবে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত হতে সময় লাগবে আরও কয়েক সপ্তাহ। অবশ্য এনসিপির সাথে জোটের বিষয়ে এখনই অবস্থান খোলাসা করতে রাজি না বিএনপি, আর জামায়াত বলছে জোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সাথে যোগাযোগ রয়েছে। লামিয়া তিথির রিপোর্ট। জাতীয় সরকারের মডেল বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। সে মোতাবেক মিত্রদের জন্য অন্তত 50টি আসন ছাড়ের প্রস্তুতি বিএনপির। এক্ষেত্রে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। একে নতুন দল এনসিপির সাথে নির্বাচনী জোটের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে। তবে নির্বাচনী জোট নাকি বিএনপি জয়ী হলে শুধু সরকারের অংশীদার হবে এনসিপি, এমন আলোচনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ বিএনপির শীর্ষ নেতারা। আমাদের সাথে জোটবদ্ধ হয়ে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, অনেকে জেল খেটেছেন, নানা নির্যাতনেরও শিকার হয়েছে। নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় ইলেকশনের ক্ষেত্রে, নমিনেশনের ক্ষেত্রে, পরে সরকার গঠনের ক্ষেত্রে, যদি আমরা নির্বাচিত হই তখন সরকার গঠনের ক্ষেত্রেও এগুলো তো সবকে নিয়েই করা হবে। এদিকে নির্বাচনী জোট নিয়ে জামায়াত ইসলামী ও এনসিপির দায়িত্বশীল নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে বলেও জানা গেছে। তবে জামাত বলছে জোট করার বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি। বিএনপিকে ইঙ্গিত করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোন দল কিভাবে জোট করলো বা কে কার সাথে নির্বাচন করবে সেদিকে আপাতত নজর নেই জামায়াতের। জামাত জোটে যাবে এই সিদ্ধান্ত জামাত এখনো নেয়নি। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলনে ছিল, দেশের স্বার্থে যারা সবসময় কাজ করেছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং ভোটের নির্বাচনে যদি আমরা জনগণের আস্থা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমরা অন্য কিছু এখানে কে কীভাবে জোট করলো, কার সাথে ইলেকশন করলো, এটার দিকে আমাদের তেমন দৃষ্টি নাই। নতুন দল হিসেবে নির্বাচনী জোট নিয়ে এনসিপি কি ভাবছে? যখন একদিকে বিএনপির জয়ী হলে ক্ষমতার অংশীদার হওয়ার হাতছানি, অন্যদিকে জামায়াতের বেশি আসন ছাড়ের প্রস্তাব। এ নিয়ে অবশ্য কৌশলী অবস্থান এনসিপি নেতাদের। বিএনপি বা জামাত বা অন্য কোনো দল কার সঙ্গে আমাদের জোট হতে পারে সে ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশে যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক যে আবেদনের জায়গাটা রয়েছে, সেটাকে ধারণ করে
এবং বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি। এছাড়া এখনো পর্যন্ত আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হলো আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে আমাদের সামর্থ্যের মধ্য দিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি যে আমাদের জোটের ব্যাপারে সিদ্ধান্তটা আগামী মাসখানেকের মধ্যে আমরা নিতে পারবো, মানে এই আলোচনাটা একটা পরিণতির দিকে যাবে। যে আমরা যাদের সাথেই জোটে যাই না কেন বা আমাদের নেতৃত্ব যদি কোনো জোট করি, তাহলে আমরা কয়েকটা জিনিস আমরা নিশ্চয়তা চাই। একটা হচ্ছে যে আমরা কোনো চাঁদাবাজি কিংবা এই যে মাঠ পর্যায়ে যে এক ধরনের সহিংস রাজনীতি, এটার ব্যাপারে আমাদের রিজার্ভেশন আছে। তো আমরা সেটা জানাবো যে আমরা এটা করতে চাই না। কতগুলো জিনিসের ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজিং, মুক্তিযুদ্ধ, 24শে গণঅভ্যুত্থান, এইসব ব্যাপারকেও আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। এগুলো আমাদের জাতীয় সম্পদ। এনসিপির শীর্ষ নেতারা বলছেন স্বকীয়তা বজায় রেখে সামর্থ্য অনুযায়ী নির্বাচনে অংশ নিতে চায় দলটি। স্বকীয়তা বজায় রেখে কিভাবে সাংগঠনিক কলেবর বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আমাদের কার্যক্রমগুলো চলছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন চলছে। গতকাল শুরুতেই যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি সম্প্রচার করা হয় বিচার কাজ। শুরুতেই আওয়ামী লীগের 72-এর দুঃশাসনকাল তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, বাকশাল ব্যবস্থা কায়েম করে রক্ষী বাহিনী দিয়ে 30,000 মানুষকে যে প্রক্রিয়ায় হত্যা করা হয়, একই পদ্ধতি টানা 17 বছর প্রয়োগ করেন হাসিনা। আরও উঠে আসে বিচার বিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে সামরিক বাহিনীর মনোবল ধ্বংস, গুম ও ক্রস ফায়ারের ইতিহাসও। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন। গুমের মামলায় সেনা সদস্যদের গ্রেপ্তারের অগ্রগতি বিষয়ে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শুনানিতে বিচারকদের স্বেচ্ছাচারিতা বন্ধে সুনির্দিষ্ট বিধান থাকা দরকার বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি তার বক্তব্য শুনতে চাই। দর্শক, সেখানে আমার সহকর্মী আছেন মানুল মারুফ, তার সঙ্গে একটু যুক্ত হব। মানুল, আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের বিস্তারিত। জি, যেমনটা বলছিলাম যে এখন কিন্তু বিরতি শুরু হবে কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এরপরে কিন্তু তাজুল ইসলাম হয়তো কথা বলবেন না। এর আগে আমরা দেখেছি সকাল থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়, এবং এই যুক্তিতর্ক উপস্থাপনে তাজুল ইসলাম কিন্তু আজকে সাক্ষী বিশ্লেষণ করেন। আগে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্যকে বিশ্লেষণ করেন এবং পড়ে শোনেন। তার মধ্যে এখন পর্যন্ত আমরা দেখেছি বদরুদ্দিন উমর এবং মাহমুদুর রহমানের সাক্ষ্য কিন্তু তিনি পড়ে শুনিয়েছেন এবং সাক্ষ্যের নানা দিক তুলে ধরেছেন। বদরুদ্দিন উমর মৃত্যুর আগে তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দি দিয়েছিলেন সেটিকে কিন্তু ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসাবে গ্রহণ করেছিল, এবং সেটি কিন্তু আজকে পড়ে শোনান। এবং এই সময় কয়েকটি তথ্যচিত্র দেখানো হয় ট্রাইব্যুনালে, এবং সেগুলো কিন্তু বিশ্লেষণ করা হয়। এবং আজ কিন্তু বিকেল পর্যন্ত এই যে যুক্তিতর্ক তা কিন্তু চলবে, এবং এই সময়ের মধ্যে আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্য কিন্তু বিশ্লেষণ করা হবে। এবং আগামীকালও কিন্তু প্রসিকিউশনের যুক্তিতর্ক চলতে পারে বলে কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এরপর আর যে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী রয়েছেন তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন, এবং পরবর্তীতে প্রসিকিউশন আবার যে শেখ হাসিনার আইনজীবীর যুক্তিতর্ক খণ্ডন করবেন। এভাবে কিন্তু এই মামলা আস্তে আস্তে রায়ের দিকে এগিয়ে যাবে। আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে যদি যুক্তিতর্ক শেষ হয় তাহলে হয়তো নভেম্বরের মধ্যেই এই মামলার কিন্তু রায় চলে আসতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলা কিন্তু একদমই শেষ পর্যায়ে রয়েছে, এবং খুব দ্রুতই হয়তো এই বাকি যে আইনি প্রক্রিয়া রয়েছে তা শেষ হবে এবং এই মামলার কিন্তু রায় চলে আসবে। এছাড়া অন্যান্য যেই মামলাগুলো রয়েছে সেগুলোর কিন্তু সাক্ষ্য চলছে, কোনোটি আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে, অন্যগুলো তদন্তাধীন অবস্থায় রয়েছে। ছোয়া মানুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবরাখবর জানাবো আপনাদের, সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই যাব চট্টগ্রামে, যেমনটি আগেও জানিয়েছি রাত 12টায় শেষ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণার সময়, এবং সেখানে আছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, শেষ সময় প্রচারণা এখন কেমন জমজমাট দেখছেন, এবং ভোটারদের এবং প্রার্থীদের উপস্থিতি কেমন সেখানে?
ছোঁয়া, প্রচারণা কিন্তু আগেই শেষ করেছে যারা প্রার্থীরা রয়েছেন। তারা আজকে তারা যাচ্ছেন ভোটারদের কাছে শুধুমাত্র তাদের যে ব্যালট নাম্বার রয়েছে সেটি এবং তাদের পরিচয়টি আসলে দিতে। সব মিলিয়ে জমজমাট একটি গণসংযোগ আমরা সকাল থেকে দেখছি, যেহেতু আজকে ক্লাস পরীক্ষা রয়েছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ রয়েছে। ফলে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই সুযোগটি আসলে কোনোভাবেই তারা হারাতে চান না। ফলে ভোট থেকে আমরা দেখছি যে যারা প্রার্থীরা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে ১৬০০ এবং বটতলী স্টেশনও তারা তাদের যে গণসংযোগ রয়েছে সেটি তারা করেছেন। আমরা এই মুহূর্তে বুদ্ধিজীবী চত্বরে রয়েছে। এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ছাত্র শিবির বলতে আসলে তাদের সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা এই সংবাদ সম্মেলনটি করবে। তারা তাদের মতো করে তাদের বিভিন্ন তাদের যে প্রশ্ন উত্তর সাংবাদিকদের সেটি যেমন করবেন, তাদের কিছু কথা রয়েছে সেটিও তারা এর মাধ্যমে জানাবে। তো আমরা সকাল থেকে ছাত্র শিবির, ছাত্র দল, অন্যান্য যারা প্যানেলভুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তারা কিন্তু সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের যে ব্যালট নাম্বার রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন ভোটারদের কাছে। তবে ভোটাররা বলছেন যে যারা ইশতেহার দিচ্ছেন সেটি বাস্তবায়ন কতটুকু করতে পারবে, যারা রাজনৈতিক দল থেকে প্যানেল দিয়েছে তারা নির্বাচিত হলে তারা রাজনৈতিক তাদের যে মতাদর্শ রয়েছে সেটি তারা এখানে তুলে ধরবেন কিনা, নাকি সাধারণ শিক্ষার্থীদের সাথে কণ্ঠস্বর হয়ে কাজ করবে, এই বিষয়গুলো বিবেচনা করেই তারা ভোট দেবে। সব মিলিয়ে নির্বাচন কমিশন ১৫ অক্টোবর ভোট গ্রহণ করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আমরা তাদের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি গড়ে তুলতে দেখেছি। ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে জি শোন, এবং আমরা দেখতে পাচ্ছিলাম ব্যাপক জনসমাগম আছে ক্যাম্পাসে। আমরা এবার একটু রাকসুর প্রচারণার খবরাখবর জানবো। সহকর্মী তারেকের সঙ্গে যুক্ত হতে চাই। তারেক, সেখানকার কি অবস্থা, প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থী সে সাথে ভোটারদের উপস্থিতি কেমন, কি প্রত্যাশা দিচ্ছেন তারা, কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? ছোঁয়া, শেষ সময়ে প্রচারণা সেটি একদমই জমজমাট এবং এখন যেমনটি দেখছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কৌশলী প্রচারণা চলছে। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটে রয়েছি, একটু আগেই আমি দেখলাম যে কয়েকজন সাংস্কৃতিক যে বিভিন্ন গান বাজনা করে প্রচারণা চালালেন। আরেকজনকে আমি দেখলাম যে তারা যারা এই নানা নাতির যে বিষয়টি ছিল তারা সেইভাবে প্রচারণা করলেন। এখন যেমনটি দেখছি যে এক প্রার্থী তারা হাতে মেহেদি দিয়ে তার ব্যালট নম্বরটি লিখছেন এবং লিখে কিন্তু প্রচারণা করছেন। বলা যায় যে একদম উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। আপনি তো একজন ভোটার, এই এমন যে উৎসবমুখর পরিবেশে কেমন লাগছে, কি অবস্থা? খুবই ভালো লাগছে যে এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা উৎসবের আমেজ আমাদের মধ্যে বিরাজ করছে এবং আমাদের বান্ধবী ও আমরা খুবই উৎসুক যে রাকসুতে কি হয় কি না হয় এটা নিয়ে আমরা খুবই উৎসুক। আমাদের বান্ধবী ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করছেন এবং ওর ব্যালট নাম্বার 5 এবং আমরা ওর প্রচারণা করার উদ্দেশ্যেই আমরা ওর একটু ভিন্নভাবে মেহেদি উৎসব উদযাপন করার মাধ্যমে আমরা আমার বান্ধবীদের ব্যালট নাম্বারটা তুলে ধরছি এবং ধন্যবাদ আপনাকে। ছোঁয়া শুনছিলেন এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সকাল থেকে রয়েছি। সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্নভাবে কিন্তু যে এই কৌশলী প্রচারণা সেটি শুরু করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গাতে আসলে রাকসুর যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চলছে। ছোঁয়া, তারিখ দেখছিলাম বেশ উৎসবমুখর প্রচারণা চলছে। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা। বিশ্ববিদ্যালয়ের শাহনিয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী সহ এক সাংবাদিক আহত হয়। রাত ১:৩০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে ৩টা পর্যন্ত। পরে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে। সোমবার রাত ১:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত। নিউ মার্কেটের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ।
ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তিনি। যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবার বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেন। একই সাথে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে, কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না। ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে আর কি। এই হলের সামনে ঢাকা কলেজে এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধের শুরু। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দোকান বসাতে না দেয়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আগে আসলাম, আয়সা দেখি ঢাকা কলেজে পোলাপাইন দাওয়া দিল। তারা সবার দোকানপাট ঠেলা সরায় তারা গাড়িটা মাঝখানে বসাইছে ঢাকা কলেজের পোলাপান। রাত 3টার দিকে সড়ক থেকে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মী আহত হন। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী ও কৃষকদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD এর প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। ইউনুস বলেন, এই তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং নারী, যুবক, কৃষক ও মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি করবে। বৈঠকে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, আম কাঁঠাল রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। IFAD প্রেসিডেন্ট বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, কোনো উপদেষ্টা অর্থ লুটের সাথে জড়িত নয়। ছাত্র আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে হজ অবৈধ উদ্বৃত্ত টাকা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, যেহেতু এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে। এ কারণে গত হজে ব্যয় না হওয়া 37 কোটি 94 লাখ টাকা সাধারণ হজ যাত্রীদের নয়, বরং 831টি এজেন্সিকে ফেরত দেওয়া হবে। সামনের হজে নিবন্ধনের সময়সীমা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জানান ধর্ম উপদেষ্টা। এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি নিতে বাধ্য হবেন তারা। রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। অনেক এমপিওভুক্ত স্কুল কলেজে সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন। দাবি দাওয়া পুরো না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে সেখানকার শিক্ষকরা বলছেন, আন্দোলন কর্মসূচির সাথে সংহতি রয়েছে তাদের, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে
পাঠাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় তাদের। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সকালে আমাদের শিক্ষক স্টাফ আমরা মিলিত হয়েছি। আমরা এই বিষয়ে আমরা নিন্দা জ্ঞাপন করেছি। বার্ষিক পরীক্ষা আসন্ন, তাই ছাত্রদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই মুহূর্তে কোনো কর্মবিরতি বা ধর্মঘট এই জাতীয় কোনো কর্মসূচিতে যাচ্ছি না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত জাতীয়করণ করানো হবে। আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকব। চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে একে একে 6 জনের মৃত্যুর ঘটনায় মাদকের সহজলভ্যতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন স্থানীয়রা। তারা বলছেন, হাত বাড়ালেই সহজেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। মরণ নেশা এসব মাদকের ভয়াল থাবায় ঘটছে প্রাণহানি, ধ্বংস হচ্ছে সমাজ। এদিকে নিহতদের মধ্যে 4 জনের মরদেহ গোপনে দাফন হলেও বাকি 2 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় একসাথে বসে স্পিরিট পান করেছিলেন কয়েকজন দিনমজুর শ্রমিক। বিষক্রিয়ায় তাদের মধ্যে শনিবারে 2 জন ও রোববার 4 জনের মৃত্যু হয়। প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পরে তা প্রকাশ্যে আসে। একই ইউনিয়নের 6 জনের মৃত্যুর ঘটনার জন্য মাদকদ্রব্যের সহজলভ্যতাকে দায়ী করছেন স্থানীয়রা। তারা বলছেন, হাত বাড়ালেই যেমন পাওয়া যায় মাদক, তেমন রয়েছে প্রশাসনের তৎপরতার অভাব। জানতাম না যে এই অ্যালকো খেয়েরা মারা যাচ্ছে। আমরা হয়তো মনে করেছি যে হয়তো কোনো অকারণে অসুখ বিসুখে হয়তো মারা গিয়েছে। তারপরে আস্তে আস্তে জানতে পারলাম যে এরা অ্যালকো খেয়ে মারা গিয়েছে। আমাদের এলাকায় মাদকের এত সহজলভ্যতা হয়েছে, সীমান্তবর্তী বর্ডার এলাকায় এত পরিমাণ মাদক মানুষ সেবন করে না। তারা মাদক বিক্রি করে, তাদের সুষ্ঠু তদন্ত চাই। তারা এই দেশটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহতা এমন যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে প্রায়ই। এসব ঘটনায় মাদক ব্যবসায়ীদেরকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বেশ কিছুদিন ধরে জানতে পেরেছি যে এলাকায় মাদকের সবল ব্যাপক হারে বিস্তার লাভ করছে, যেটা ইতিমধ্যেই আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থাপনায় যেন কোনো কাজে আসছে না। এমনভাবে যুব সমাজকে ধ্বংসের দ্বার কিনারা পৌঁছে দিচ্ছে, যেটা আসলে আমাদের কারোরই কাম্য নাই। পুলিশ বলছে, ডিঙ্গেদহ বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল বিষাক্ত মদ। তাদেরকে ধরতে অভিযান চলছে। এছাড়া যে 4 জনকে দাফন করা হয়েছে, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অ্যালকোহল পয়জনিং ডাক্তার যেটা একজনের মৃত্যুতে রিপোর্ট করছে, আমার ধারণা এরা এ জাতীয় কিছু হয়তো খেয়ে মারা গেছে। তারা বিক্রি করছে, এই গ্রুপটাকেই ধরার জন্য আমাদের। এর আগে খুলনাতেও বিষাক্ত মদ পান করে মারা গেছেন 5 জন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ভোটারদের গোপনীয়তা রক্ষা, ডাকে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার এবং আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হলে ভোট বাতিলের ঝুঁকিকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যালট আনা নেওয়ার সময় বাঁচাতে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহারের কথা বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সে সাথে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে আইনি বিষয়গুলোর সুরাহার জন্য আদালতকে অনুরোধ জানাতে ইসিকে পরামর্শ দিয়েছেন তারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও তা কেবল কাগজে কলমেই রয়ে গেছে। এত বছরেও বিদেশ থেকে আসেনি একটি ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটে আগ্রহী করতে বেশ কিছু কর্মসূচি নিয়েছে কমিশন। প্রথমবার সরবরাহ করা হবে প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালট। শুধু প্রবাসীরাই নয়, কারাবন্দী ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। নভেম্বরের মাঝামাঝি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে আসছে ইসি। জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে অনলাইনে করতে হবে নিবন্ধন। প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই ইসির তালিকায় থাকা প্রতীক এবং না ভোট সম্বলিত ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো হবে। এতে থাকবে না প্রার্থীর নাম। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হওয়ার পর তারা ভোট দেবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে উনি ওনার অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন যে ওনার কনস্টিটিউয়েন্সিতে কারা চূড়ান্ত প্রার্থী আছে এবং তাদের প্রতীক কি। উনি তখন তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে
এবং ওই অনুযায়ী উনি ডিক্লারেশন সাইন করে রিটার্ন ব্যালটটা পোস্ট করে দিবেন। এই এক একটি পোস্টাল ব্যালট আমাদের সংগ্রহ করতে প্রায় 700 টাকা ব্যয় হচ্ছে এবং সরকার নিজে বহন করছে এই টাকাটা। তবে চ্যালেঞ্জ রয়েছে বেশ কয়েকটি। এতে ভোটারদের গোপনীয়তা রক্ষা করা কঠিন। এছাড়া শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী তালিকার পরিবর্তন ও ভোট বাতিলের আশঙ্কাকে ঝুঁকি হিসেবে দেখছে কমিশন। কোন একটা রাজনৈতিক দলের পক্ষে ওয়েব তৈরি করার জন্য বা এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এইরকম যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। এখানেও সাইবার হ্যাকিং এর সমস্যা আছে। 2 নম্বর চ্যালেঞ্জ যেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, ভোটের গোপনীয়তা। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েস্টেজ রেট। গ্লোবালি 24% ওয়েস্টেজ রেট আছে পোস্টাল ব্যালটের। আমাদের মতো দেশের ক্ষেত্রে এই ওয়েস্টেজ রেটটা আরো বেশি। ব্যালট পাঠানো এবং ভোটদান শেষে আবার ডাকযোগে পাঠানোর সময় কমানোর পরামর্শ এই বিশ্লেষকের। পাশাপাশি পোস্টাল ব্যালট গণনা প্রক্রিয়ায় নজর দেওয়ার পরামর্শ তার। না হলে ভেস্তে যাবে ইসির প্রচেষ্টা, নষ্ট হবে সরকারি অর্থ। সবচেয়ে সহজ এই প্রক্রিয়াটা উত্তরণ করে যে আদালতকে রিকোয়েস্ট করা, আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে, তাহলে আবার এই ফয়সলা এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব। ডিপ্লোম্যাটিক ব্যাগে আনা নেওয়াটা করা টাইমটা কমানোর জন্য। ওনার গোনাগুনি শেষ হয়ে গেলে চূড়ান্ত ফাইনাল হয়ে গেল যখন, তখন উনি আর বাকি যেগুলো পরে যেগুলো আসবে সেগুলো উনি ওপেন করবেন না। এর আগেও 24-এর নির্বাচনে পোস্টাল ব্যালট উৎসাহিত করতে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে পদ্ধতিগত ঝামেলায় কাজে আসেনি সে উদ্যোগ। গণভোটটাও দিতে হবে, সে তো শুধু সংশোধন না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে আটকে আছে 85,000 কোটি টাকার বেশি, যা এসব ব্যাংকের মোট ঋণের প্রায় 60%। চেষ্টা করেও ঋণের টাকা আদায় করতে পারছে না ব্যাংক। 8,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে জুন পর্যন্ত ব্যাংকগুলোর আদায় মাত্র 128 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন ঋণের বেশিরভাগ অর্থ পাচার হয়ে গেছে, যে কারণে আদায় অনেকটাই অনিশ্চিত। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি লুটপাট হয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকেও। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা এখন পরিণত হয়েছে খেলাপিতে। রাষ্ট্রায়ত্ত 6 বাণিজ্যিক ব্যাংকের মোট খেলাপি প্রায় 1.5 লাখ কোটি টাকা। এর মধ্যে 85,000 কোটি টাকায় আটকে আছে এসব ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে। চেষ্টা করেও এসব অর্থ আদায় করতে পারছে না ব্যাংক। 8,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে 6 মাসে অর্থাৎ জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র 128 কোটি টাকা। যদিও টাকা আদায়ে তৎপরতা অব্যাহত আছে বলে জানান ব্যাংকাররা। বিভিন্ন কমিটি খেলাপি গ্রাহকদের সাথে মিটিং করছে, কথা বলছে। প্রচলিত যে আইনগত পদক্ষেপ, তার পাশাপাশি আমরা সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের খেলাপি গ্রাহকদের সাথে বসে আমরা খেলাপি ঋণগুলো আদায়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। খেলাপি ঋণের সবচেয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক। শীর্ষ 20 খেলাপি গ্রাহকের কাছে প্রায় 54,000 কোটি টাকা আটকে থাকলেও 6 মাসে আদায় হয়েছে মাত্র 15 কোটি টাকা। অগ্রণী ব্যাংকের আদায় 19 কোটি, আর রূপালী ব্যাংক 90 কোটি এবং সোনালী ব্যাংক আদায় করেছে মাত্র 50 লাখ টাকা। এছাড়া বেসিক ব্যাংক 10 লাখ ও বিডিবিএল এর আদায় 3 কোটি টাকার কিছু বেশি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নেওয়া এসব ঋণ আদায় অনেকটাই অনিশ্চিত বলে মনে করেন বিশ্লেষকরা। যেগুলোকে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে সেগুলো ডেফিনেটলি সেগুলো তো অবশ্যই আদায় করা একটু ঝামেলা হবে, কারণ এর তো ফান্ড ডাইভার্ট করে আইদার আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন অথবা আপনি অন্য কোনো কাজকর্ম করে যেখান থেকে ফান্ডগুলো উদ্ধার করার ব্যাপার না। ব্যাংক কর্তৃপক্ষ তো আর কতটুকু তারা পাওয়ারফুল যারা এগুলো করতে পারবে, সেখানে ডেফিনেটলি গভর্নমেন্ট মাস্ট কাম ফরওয়ার্ড। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণের টাকা আদায়ে ব্যাংকগুলোকেই উদ্যোগী হতে হবে। প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথাও বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আদায় যেভাবে হোক বাড়াতে হবে, এবং আদায় পরিস্থিতি যদি দেখা যাচ্ছে যে আদায় করা যাচ্ছে না, গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিতে হবে এবং তাদের যে সকল কোলাটেরাল আছে সেগুলোকে আইনের মাধ্যমে ব্যাংকের করায়ত্ত করে সেগুলো মালিকানা সেগুলো লিকুইড করে দায় কমানো, এই পদক্ষেপ নিতে হবে। ঋণ আদায় বাড়াতে না পারলে ব্যাংকগুলো বড় ধরনের সংকটে পড়বে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 2 বছর হামাসের হাতে বন্দী থাকার পর ছাড়া পাচ্ছে জীবিত 20 জিম্মি। এরই বছর ইসরায়েলে পৌঁছে গেছে প্রথম ধাপে মুক্তি পাওয়া 7 জিম্মি। বাকি 13 জনকে গ্রহণ করতে দক্ষিণ গাজা নির্ধারিত স্থানে পৌঁছেছে রেড ক্রসের যানবাহন।
অন্যদিকে ইসরায়েলের হাতে বন্দী প্রায় 2000 ফিলিস্তিনি মুক্তির প্রক্রিয়াও শুরু হবে আজ। ইসরায়েলি কারাগারগুলোতে নেওয়া হচ্ছে প্রস্তুতিও। এর আগে 20 জিম্মির নাম প্রকাশ করে হামাস। এ থেকে ইসরায়েল থেকে মুক্তি পেতে যাওয়া 1718 বন্দীর তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম কার্যালয়। নারী বিশ্বকাপের খবর। আসরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিশাখাপট্টনামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও পরের 2 ম্যাচে হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল। শেষ 2 ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রেসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা। বিপরীতে 3 ম্যাচ খেলে 2 ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতকে 3 উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে দল। জয়ের ধারা অব্যাহত রাখতেই লাল সবুজদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা। 4 পয়েন্ট নিয়ে তালিকার 4 নম্বরে আছে তারা। অপরদিকে 2 পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান 6 নম্বরে। দ্রুততম সময়ের মধ্যে ফেডারেশনগুলোতে নির্বাচনের প্রস্তুতি নিতে চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সমস্যা সমাধানে নির্বাচিত প্যানেলের কোনো বিকল্প নেই বলছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। পাশাপাশি স্টেডিয়ামের বাণিজ্যিক স্থাপনাগুলো থেকে সরকার যাতে আর কোনো রাজস্ব না হারায় সেদিকে বাড়তি নজর দেওয়ার কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে নতুন করে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। দলীয় প্রভাব মুক্ত হয়ে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ভেঙে ফেলা হয় ফেডারেশনগুলোর কমিটি। ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনার লক্ষ্যে সার্চ কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ, যাদের প্রস্তাবনায় ফেডারেশনগুলোতে দেয়া হয় অ্যাডহক কমিটি। তবে তাইকোয়ান্ডো ফেডারেশন সহ বেশ কয়েকটিতে ভিন্ন ডিসিপ্লিনের জনবল নিয়োগ দেয় উঠছে প্রশ্ন, যা নজর এড়ায়নি জাতীয় ক্রীড়া পরিষদের। আসলে যে বিষয়ে এক্সপার্ট তাকে সেই বিষয়ে দেওয়া উচিত। আমাদের সার্চ কমিটি যদি এই ধরনের রিলেটেড না, যদি ব্যক্তিকে এই ধরনের স্পোর্টসের সাথে দিয়ে থাকেন, এটা আমার মতে এটা ঠিক হয়নি। যারা এক্সপার্ট তাদের এক্সপার্টিসটাই তো আমরা কাজে লাগাবো। ফেডারেশনগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে অবগত আছে জাতীয় ক্রীড়া পরিষদ। সমস্যা নিরসনের লক্ষ্যে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে ফেডারেশনগুলোতে এনএসসি চিঠি পাঠিয়েছে বলে জানান নির্বাহী পরিচালক। পাশাপাশি গঠনতন্ত্র সংশোধন নিয়েও এগিয়েছে কাজ। গঠনতন্ত্রে আমরা কিছু পরিবর্তন আনার জন্য ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফেডারেশন থেকে আমরা যেই খসড়া গঠনতন্ত্র তাদেরকে পাঠিয়েছিলাম, তারা তাদের মতামত সহ আমাদের কাছে পাঠিয়েছে। বিভিন্ন ফেডারেশন আছে, আমরা চিঠি দিয়েছি, তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। আশা করছি যে তারা আমাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনের প্রস্তুতি নেবেন। স্টেডিয়ামের বাণিজ্যিক স্থাপনার ভাড়ার বিষয়ে এরই মধ্যে দোকান মালিক সমিতির সাথে সভা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। সরকার যাতে আর কোনো রাজস্ব না হারায় সেখানে বাড়তি নজরদারির কথা জানান নজরুল ইসলাম। আমি কিছুটা ইঙ্গিত তাদের দিয়েছি যে আমরা সরকারের যে আসলে সোর্স অফ ইনকাম এখান থেকে হয় সেটা কম। আমরা এটা নিয়ে তাদের সাথে বসেই আমরা সরকারের কীভাবে রাজস্ব আয় বৃদ্ধি করা যায়, ভাড়াটা বৃদ্ধি করে, সেটা নিয়ে আমরা কাজ করছি। বিশ্বে স্টেডিয়াম ঘিরে এমন বাণিজ্য বিরল হলেও বাংলাদেশ এক্ষেত্রে পুরোপুরি ভিন্ন। তবে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ থেকে ফেডারেশনগুলোতে তা বরাদ্দ দিয়ে থাকে এনএসসি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। সাথেই থাকুন।